প্লিজ এই মুহূর্তে তোমাদের ছেড়ে চলে যাওয়ার কথা বলো না। আমি আমার ছেলেকে, আমার সন্তানের মাকে ছেড়ে এই মুহূর্তে যেতে পারবো না দেবী। আমি আর তোমার সাথে কোনো রকম যোগাযোগ রাখতে চাই না। সেদিন তোমায় ফেরানো ছাড়া আমার আর কোনো উপায় ছিল না সুজয়, কিন্তু সত্যি যদি না ফেরাতাম তাহলে বোধহয় আজকের দিনটা আসতো না। দাঁড়িয়ে আছেন কেন? চুপটা বাবুকে খাইয়ে দেবেন না? স্যুপটা দিন আমায়। এইবার গুড বয়ের মতো ওষুধ খেয়ে নিতে হবে। এই নিন না, ওষুধটা খাইয়ে দিন। জল। বলছি ম্যাম, আমি না সোমরাজবাবুকে একটা ফোন করে আসি। বাবার নার্স তো কখনই চলে গেছে, ওষুধপত্র তো কিছু পড়েনি, বাবার কাছে থাকতে হবে। আমি জানিয়ে দিয়ে আসি আপনার ফোনটা। বলছি যে আমি আজকে এখানে থাকছি, তুমি বরং সোমের কাছে যাও, কেমন? আপনি সত্যি থাকবেন এখানে? সত্যি? অবশ্য বাবাকে একা শোয়া বসানো আপনি করতে পারবেন না, আমি থেকে যাই না, আমি কিছুক্ষণ পরে চলে যাবো। বলছি আমি বাবার গরম জলটা নিয়ে এসেছি। হ্যাঁ, গরম জল। দাদা ঠিক আছেন তো? হ্যাঁ কাকিমণি, বাবা একদম ঠিক আছে। যাক। বৌদি, তুমি হয়তো ভাবছো আমরা দুজনে জড়িত, কিন্তু বিশ্বাস করো আমরা কিচ্ছু জানতাম না। উল্টে আমরা দুজনে খুব অবাক হয়েছি। যদিও জানলে কি বা করতাম, আটকাতে পারতাম কিনা সেটাও জানি না। আটকানোর চেষ্টা কি কখনো করেছিলে সুদীপ? অন্যায় অত্যাচার তো বছর বছর ধরে কিছু কম হয়নি। সোম, তিতির এরা নয় তোমার নিজের কেউ না, কিন্তু মা, সুজয় এরা তো তোমার নিজের। আসলে কি বলতো দিদিরা, এই পুরো ব্যাপারটা আমাদেরকে একদম অন্যরকম ভাবে বলতো। ডাক্তার নাকি সারাক্ষণ মাকে বন্ধ করে রাখতে বলেছে, আর আমিও ভাবতাম সেটাই হয়তো ঠিক। জানো, ভাবতাম হয়তো মা দাদার ঘরে এলে দাদার কোনো অসুবিধা হবে। থাক শ্রেয়া, এত কিছু কথা এখানে মনে হয় বলাটা ঠিক হচ্ছে না, কারণ সুজয় হয়তো সব শুনতে পাচ্ছে, বুঝতে পারছে ওর জন্য ঠিক না। দিদি, বলছি তুই সোমরাজবাবুকে একটা ফোন কর, ফোন করে জানা আজ রাতে আমি এখানেই থাকবো। পুরো সিচুয়েশনটা একটু বুঝিয়ে বল, উনি যাতে বুঝতে পারেন। তুই চিন্তা করিস না, আমি গিয়ে বুঝিয়ে বলছি, ঠিক আছে? এক্ষুনি চল, এটা রাখ। জানিস দাঁড়া এক সেকেন্ড, আমাকে ফোন করলো দোয়েল। হ্যালো হ্যালো দাদা ভাই, বলছি তিতির যদি আজ এই বাড়িতে থাকে তাহলে কি তোমার খুব অসুবিধা হবে? মানে কেন? তিতির ওই বাড়িতে কেন থাকবে? আসলে ভোর হতে তো বেশি বাকি নেই, তাছাড়া মিতা ম্যাম এসেছেন এ বাড়িতে, থাকছেন আর কি এখানে, তো উনি একা হাতে সবটা সামলাতে পারবেন না, তাই আর কি বলছিলাম। মিতা ব্যানার্জি ওই বাড়িতে? দোয়েল শোনো, ঠাম্মিকে তো আমি এই বাড়িতে নিয়ে এসেছি, তুমি তিতিরকে একটু জানিও, ও যেন কাল সকালবেলা খুব তাড়াতাড়ি ফিরে আসে। হ্যাঁ হ্যাঁ, আমি বলে দেবো। ঠিক আছে, তাহলে রাখি। বেশ। সবকিছু মাথায় রাখবি কেমন, ভুলে যাস না, আর তুই নিজে খুব সাবধানে থাকবি। তিতির, তুমি আমার গাড়িটা নিয়ে বেরিয়ে যাও,
ওই গাড়িটাতেই মা এই বাড়িতে ফিরে আসবেন, কেমন? আচ্ছা। কি ভেবেছিলে কি আমি জেলেই থাকবো? জামিন হবে না আমার। যারা নিজের স্বরূপ দেখিয়েছে সবাইকে আমি দেখে নেব। সিকিউরিটি! আপনার এই একই স্বভাব, পান থেকে চুন খসলেই সিকিউরিটি সিকিউরিটি, ডাকতে হবে না সিকিউরিটি, আমি এমনিও চলে যাচ্ছিলাম। কিন্তু মিতা ম্যাম এই বাড়িতেই থাকবে না, না থাকবে না। এটা মালিনী ব্যানার্জি বাড়ি, এখানে মালিনী ব্যানার্জি যেটা চাইবে সেটাই হবে। তাহলে তো আপনাকে বাবাকেও বাড়ি থেকে বের করে দিতে হবে, কিন্তু সেটা করে দিলে তো আপনার ছেলেমেয়েরা যারা এখনো আপনার স্বরূপটা জানে না তারা তো আপনার স্বরূপ বুঝে যাবে, তাই আপনি সেটাও করতে পারবেন না, সুতরাং উনি কোথাও যাবেন না। শাট আপ! জাস্ট শাট আপ। এই বেরো, বেরো এখান থেকে, বেরো। কি হলো? আমার কথা তোর কানে যায়নি? তোর লজ্জা শরম কিছু নেই না? আমি কি বললাম? বেরোতে বললাম না? বেরো। কোথাও যাবেন না উনি। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন উনি এখনো বাবার স্ত্রী, বরঞ্চ উনি যদি এক্ষুনি আইনি ব্যবস্থা নিতে চান আপনি কিন্তু এখান থেকে আউট হয়ে যাবেন, মানে এই বাড়ি থেকে। আপনি কি সেটা চান? তাহলে শ্রেয়া! সুদীপ! শ্রেয়া! কি বলছে দেখো, কি বলছে সব, যা তা বলছে। তোমরা এর বিচার করো। আমি এত বছর এই ফ্যামিলিকে দিলাম, আমার সমস্ত ডিভোশন, তোমাদের বিয়ে দিলাম, আমি মায়ের সেবা যত্ন করলাম এত বছর ধরে, সব মিথ্যা, সব মিথ্যা। বিচার করো, বিচার করো তোমরা। একটু শান্ত, একটা কচ্ছ নয়, আমাকে ঠিক করে বলো তো, তোমার নামে যে মার দাদাকে নিয়ে এত অভিযোগ করছে, এগুলো কি সত্যি? সত্যি নয়। কি করে বিশ্বাস করছে তো? ওই মহিলা সমস্ত সম্পত্তি হাতানোর জন্য এসব করছে। তাহলে ওকে বের করে দাও। আইনত তো সত্যি মিতাকে সরানো যাবে না। ঠিক আছে, এসে গেছে যখন থাক, আমিও দেখি এরা কতদূর যেতে পারে। আমি এবার আসি। আমি আপনাকে কষ্ট দিতে চাই না এই কথাগুলো বলে, কিন্তু এই জেদটা যদি একটু আগে আপনি দেখাতেন, কিছুদিন আগে যদি বাবার জীবনে ফিরে আসতেন, তাহলে হয়তো সবকিছু একটু অন্যরকম হতো। আমি চলি। বাবার জীবনে আসার জন্য, ফিরে আসার জন্য থ্যাংক ইউ। সাবধানে যাও। টাটা। ঠাম্মিকে পাঠিয়ে দিচ্ছি আমি। এই আঁতাত আমাকে ভাঙতে হবে, খুব শিগগিরই এদের ব্যবস্থা করতে হবে এই পরিস্থিতি থেকে বেরোনোর। সোম আর তিতির আমার প্রথম টার্গেট। ছেলের কিছু হলে মা কি আর থাকতে পারবে? জানো তো দাদু ভাই, অভাবী মানুষকে শেখায় তার পায়ের তলার মাটিকে শক্ত করতে। হ্যাঁ দাদু ভাই, দেখবে একদিন তোমাদের পায়ের তলার মাটিও শক্ত হয়ে গেছে, তোমরাও অনেক কিছু করতে পারছো। দাদু ভাই, দেখবে যতই দিন গড়াবে, দিনে দিনে তোমাদের এই সম্পর্কের বাঁধন আরো মজবুত হবে। আর সম্পত্তি তো তুমি দেখতেই পাচ্ছ, অফুরন্ত সম্পত্তি মানুষকে দুর্বল করে দেয়, পরনির্ভর করে দেয়। কাঞ্জিভারাম দেখান, একটু সরু পার হলে ভালো হয়। কাঞ্জিভারাম? আমি তো কোনো শাড়ি চিনি না।
বলেছো ঠাম্মি। এই তো দেখো না, আমি একটা এত বড় কোম্পানির মালিক ছিলাম এতদিন, কিন্তু নিচের তলার কাজগুলো কিন্তু আমি জানতাম না। অথচ দেখো আজকে সেই অভাবই আমাকে সেই সমস্ত কাজ। দাদু ভাই, অভাবে কিন্তু আর একটা জিনিসও বোঝা যায়। কি বলতো? ভালোবাসা। বাহ, দুজনে গল্প হচ্ছে আমাকে ছাড়া। হ্যাঁ, এই সমাজবাবু, তুমি ঠাম্মিকে শুধু চা দিয়েছো? বাড়িতে তো দুধ আর মুড়ি ছিল, একটু দুধ মুড়ি গুলে দিতে পারতে। তুমি না, বসো বসো ঠাম্মি, বসো। ওরে বাবা রে বাবা রে বাবা, এ কি শুনছি, এ কি দেখছি? সোমরাজ বাবু আপনি থেকে তুমি হয়ে গেছে, এটা তো আমি বুঝিনি বাপু। ভালোই তো হলো, এবার আমি নাতির ঘরে পুতি দেখে যাব। তুই চুপ করো না ঠাম্মি একটু। কি আর বলবো ঠাম্মি, এই বিষয়ে আমাদের গতিটা কচ্ছপের থেকেও ধীরে। আমি কেন চুপ করব? দাদু ভাই, দিদু ভাই, তোমরা আবার বিয়ে করেছো শুনলাম। ও দাদু ভাই, আজকে তো তোমাদের ফুলসজ্জা। আচ্ছা ঠিক আছে, হয়েছে। ঠাম্মি শোনো, মিতা ম্যাম গাড়ি পাঠিয়েছে, তুমি ওই গাড়িতে করেই বাড়ি চলে যাও, কেমন? আমি বুঝতে পেরে গেছি কেন আমাকে তাড়িয়ে দিচ্ছ। আজকে তো তোমাদের ফুলসজ্জা, তাই। বাবা তারা, ঠিক আছে তুমি থাকো এখানে, আমি তো সেটাই চাই, তুমি থেকে যাও। না রে দিদু ভাই, না, আমাকে এক্ষুনি যেতে হবে। সুজয় ওই বাড়িতে একা পড়ে আছে, আমাকে যেতেই হবে ওর কাছে। জানো তো ঠাম্মি, বাবা বা তোমার কারোর জন্যই এখন ওই বাড়িতে থাকা সেফ নয়, একেবারে সেফ নয়। কিন্তু দাদু ভাই, ওটা যে আমার শ্বশুর বাড়ি, শ্বশুরের ভিটে, ওখানে ছাড়া আমার তো আর ফেরার কোনো জায়গা নেই। দাদু ভাই, দিদু ভাই, তোমাদের আমি বলছি, হ্যাঁ, আমি ওই বাড়িতে আমার সুজয় আর দেবীকে একসঙ্গে দেখতে চাই, একসঙ্গে। আমার খুব ভালো লাগবে, তোমরা দেখে নিও, খুব ভালো হবে, ভালো হবে। হ্যাঁ। কোথায় আমার ঘরের লক্ষ্মী? ঘরে ফিরে এসেছে শুনে আনন্দে আত্মহারা হয়ে আমি ছুটে এসেছি। দেবী, আমার ঘরের লক্ষ্মী। আপনি কি ভাবছেন? আপনি একেবারে ধরাকে সরা জ্ঞান করছেন না? ভাবছেন বিরাট কিছু করে ফেলেছেন। শুনুন, আমি কিন্তু তুমি অনেক কিছু করতে পারো, সেটা আমি জানি, কিন্তু আমিও যে অনেক কিছু করতে পারি, এই বুড়ো হাড়ে এখনো খেল দেখাতে পারি, সেটা আমি আজ জানলাম, আর তুমিও জেনে নাও। তুমি জানো না, এই নাও, এই কাগজটা খুলে দেখো। দেখো, ইন্সপেক্টর মহামায়া লিখে দিয়েছে ফোন নাম্বার। এই বাড়িতে কেউ যদি আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, তাহলে তাকে ফোন লাগাতে, আর ফোন লাগালেই একদম ফোর্স নিয়ে পুলিশ এসে সবাইকে ধরবে, আর কি করবে? ডান্ডা মেরে একেবারে ঠান্ডা করে দেবে, বুঝলে? আমাকে এসেছে ভয় দেখাতে। মা, 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 তুমি এদিকে এসো, এদিকে এসো, এখানে বসবে, এসো মা, এসো, একটু একটু শান্ত হও, একটু জল খাও, তারপরে কথা বলো, কেমন? একটু জল আনি। মা এসেছো? বাবা, মা গো। হ্যাঁ, আমি জল খাবো না। আচ্ছা মা বরং একটু মা ঘরে চলো, একটু ফ্রেশ হয়ে নেবে তুমি। হ্যাঁ হ্যাঁ, ছোট বৌমা, হ্যাঁ মা, আমার ওই গরম জল হওয়ার সুইচটা দিয়ে দাও। হ্যাঁ, আমি এক্ষুনি গিজার চালিয়ে চলো চলো, আমি নিয়ে যাচ্ছি, চলো চলো। যাও মা, চলো ঠাম্মি, ঠাম্মি চলো চলো। বয়স্ক মানুষ, তার সঙ্গে এমনটা না করলে কি খুব অসুবিধা হয়ে যেত। এ বাড়িতে থাকতে পারছিস মানে ভাবিস না যে বিরাট কিছু করে ফেলেছিস।
মালিনী ব্যানার্জিকে সোর্স লাগিয়ে জেলে পুরে দেওয়ার পরেও মালিনী ব্যানার্জি কিন্তু ফিরে এলো। তাতে কি প্রমাণ হয় দেবী? কি প্রমাণ হয়? তোর সোর্সের থেকে আমার সোর্সের দাম অনেক বেশি। ভাবিস না যে রিসোর্সফুল সাকসেসফুল ডিজাইনার হয়ে গেছিস বলে মালিনী ব্যানার্জিকে বাগে আনতে পারবি। এত কিছু হয়ে যাওয়ার পরেও এইসব কথাগুলো বলতে ইচ্ছা করছে। সবাইকে আমি দেখে নেব, সবাইকে। তবে সবার আগে তিতিরকে। এই সোমরাজ বাবু, একটা দোকানে কথা বলে এসেছি, আমাদের থেকে ওরা বেশ কটা জামা নেবে। আমি বলেছি প্রথমে 5টা দেবো, তারপর যা হবে দেখা যাবে। আমি ঠিক বলেছি না? আমারও এগুলো কি? ঠাম্মির ইনস্ট্রাকশন। ঠাম্মি বলেছে তোমার জন্য এভাবে সাজিয়ে রাখতে। ও, ঠাম্মি না বললে করতে না বুঝি? কি জানি, আমার কাছেও তোমার জন্য একটা জিনিস আছে। তা ঠাম্মি বলেছে? এই নাও রুটি তরকা। আজকে এক তরকা এনেছি। এক তরকা? সত্যি? এই যে খাবার এসে গেছে, ধরো, তুই শুরু করো। ওয়েট, ভালো গন্ধ বেরিয়েছে না? এটা কি হলো? নির্ঘাত বাড়িওয়ালির কাজ। আমি আজকে দেখে নেবো বাড়িওয়ালিকে। তুই কেন আটকাচ্ছ আমাকে? আমার কথা বলা দরকার বাড়িওয়ালির সাথে। শোনো, আমার কথাটা শোনো। দেখো, একটা তো শীতকাল, এখন আমাদের ফ্যান পাখার খুব একটা প্রয়োজন নেই। আর অন্ধকারে কি করে খাবো? আজ না সোম দাদু ভাই আর তিতির বউয়ের ফুল সজ্জা। হ্যাঁ রে সুজা, শুনছিস? ফুল সজ্জা ওদের। জানিস তো সোম দাদু ভাই আর তিতির বউ দুজনকে তুমি তুমি করে বলছে। হ্যাঁ রে সুজয়। হ্যাঁ মা থাক না, পরে না হয় বলো। কেন থাকবে কেন? হ্যাঁ কিন্তু আনন্দের কথা। হ্যাঁ তাই না বল সুজয়?
ওরা বড্ড ভালো আছে, বড্ড ভালো আছে রে। ফুলশয্যা, বেশ, আজ ফুলশয্যাই হবে মৃত্যুশয্যা। আজ আমাদের বউ ভাত, তাই না? ফুলশয্যা। ওই হলো। কিন্তু দেখো কি অদ্ভুত, আজকে আমার কাছে কিছু নেই তোমাকে দেওয়ার মতো। যখন ছিল তখন তো অনেক কিছু দিয়েছো, আজকে না হয় আলাদা করে কিছু নাই দিলে। কিছু দেব না সেটা তো হতে পারে না। আমি তোমাকে একটা কথা দিতে চাই, তোমার দরকার তোমার অদরকার সব সময় আমি তোমার সঙ্গে আছি। এই যে আজকে এই কথাটা বললে, এটা আগের বারের হীরের থেকেও অনেক বেশি দাম। আমি তোমায় কি দিই বলো তো? তুমি আবার কি দেবো? তুমি নিজেই তো আমার জীবনের সব থেকে বড় গিফট দিদির। এখন আবার কি এলো? বাড়ি দেখছি আমি, দাঁড়াও। ভদ্র মহিলা না,